এটা হচ্ছে একদিন আমি যখন বাসায় আসছি স্কুল থেকে, তখন আমার ছেলে বলল যে বাবা ও পারল বাবা আমি ইলিশ মাছ খাবো। কারণ সে দেখে আসছে পাশের রুমে বাচ্চা মানুষ, ছোট মানুষ, সে যা দেখেই তাই অনুকরণ করে এবং যা দেখে তাই বলে। সে বলে আমাকে বলছে যে বাবা আমি ইলিশ মাছ খাবো। তখন আমি আমার স্ত্রীর সাথে বললাম যে কি করা যায়। সে বলল যে একটা ইলিশ মাছ নিয়ে আসো। ছেলে যখন এত করে বলছে, তখন আমি বাজারে গেলাম। যাওয়ার পরে দেখলাম ইলিশ মাছের কেজি 1700 টাকা। এত টাকা আমার কাছে নেই। এটা কি ভাই, টাকা কি সবসময় থাকে না? এটা তো কোনো অন্যায় হতে পারে না। আমার কাছে টাকা নেই, আমি পাঙ্গাস মাছ কিনে আমি নিয়ে আসছি বাসায় এবং বলছি যে বাবা এটা ইলিশ মাছ। সে মজা করে খেয়েছে এবং সে মনে করছে যে এটা ইলিশ মাছ। এটা দিয়ে আমি বোঝাতে চেয়েছি যারা এমপিওভুক্ত শিক্ষক, তাদের যে জীবনের দুর্দশাগ্রস্ততা এবং তারা শিক্ষা জাতির মেরুদণ্ড হয়েও তাদেরকে মিথ্যা অভিনয় করতে হয়। এই অভিনয়ের অন্তরালে কতটুকু দুঃখ এবং কতটুকু অসহায়ত্ব লুকিয়ে আছে, এটা শুধু যারা এমপিওভুক্ত শিক্ষক তারাই জানে। কান্না আমাদের হৃদয়ের কান্না, এই কান্না 100% সত্য। এবং আমি ঋণগ্রস্ত মানুষ, কারণ আমরা এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র 12,500 টাকা বেতন পাই। এই 12,500 টাকা দিয়ে কি কোনো সংসার চলতে পারে? কোনোভাবেই সম্ভব না। আমরা 10 দিন 12 দিন পরে বন্ধুবান্ধবদের কাছ থেকে টাকা ধার নেই, কিন্তু এই টাকাটা আমরা দিতে পারি না। তখন আমার ঋণের পরিমাণটা আস্তে আস্তে বেড়েই চলে। আচ্ছা, আপনার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে আপনি বিলাসবহুল গাড়িতে চড়ছেন, গাড়ির পিছনে যে আপনার ছবি দেখা যাচ্ছে এবং আপনি বলছেন যে আপনার স্ত্রী ঘুরতে যেতে চাচ্ছে কিন্তু আপনার টাকার অভাবে যেতে পারে না। কিন্তু এর ভিতরে সোশ্যাল মিডিয়াতে আপনার অনেক ছবি ভাইরাল হয়েছে যে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন। তাহলে এটা কি আসলে মানে লোক দেখানো ছিল, নাকি তখন আপনাদের অধিকারটা পাওয়ার জন্য আপনি এই ধরনের মিথ্যার আশ্রয়টা নিয়েছেন? আসলে কোনটা সত্য? এটা আমার ক্ষেত্রে আমি একদিনের উদাহরণ দিয়েছি। কারণ আমি সিলেটের জাফলংয়ে চাকরি করি। আমার বাসা থেকে জাফলং যেতে 1 টাকাও লাগে না, কিংবা সাদা পাথর গেলে 50 টাকা লাগে। তখন আমি বিভিন্ন সময়ে জাফলং এবং সাদা পাথরের ছবিগুলো ফেসবুকে আপলোড করেছি। আর ওই দিন যেই দিন টাকা ছিল না, কারণ আমাদের তো সব সারা মাস টাকা থাকবে না, যেই দিন টাকা ছিল না ওই দিন আমি ওই দিনের উদাহরণটা সংবাদ মাধ্যমে উপস্থাপন করেছিলাম। ওই দিন টাকা ছিল না, আমি তাকে ঘুরতে নিয়ে যেতে পারি নাই। ওই উদাহরণটা দিয়েছি শুধুমাত্র বোঝাতে চেয়েছি এমপিওভুক্ত শিক্ষকরা তাদের সন্তানদের যেমন চাহিদা পূরণ করতে পারে না, তেমন তাদের পরিবারের চাহিদাও তারা পূরণ করতে পারে না, শুধুমাত্র অর্থনৈতিক বৈষম্যের কারণে। যদি অর্থনৈতিক বৈষম্যটা দূরীকরণের জন্য আমরা যে আন্দোলন করেছিলাম, বর্তমান সরকার তারা উপলব্ধি করেছে এবং তারা গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই করেছে এবং তারা যাচাই করে দেখেছে যে না, আমাদের দাবিটা যৌক্তিক। ওনারা 15%, আমাদের দাবি ছিল 20% বাড়ি ভাড়া, ওনারা 15% বাড়ি ভাড়া কার্যকর করেছে। তাহলে এমপিওভুক্ত শিক্ষক সমাজ, আমরা এমপিওভুক্ত শিক্ষক সমাজ 97% মাধ্যমিক শিক্ষা পরিচালনা করি। 97% মাধ্যমিক শিক্ষা পরিচালনা করার পরও আমাদের ঠুক বরাদ্দ ছিল মাত্র বাড়ি ভাড়া 1000 টাকা। এটা কি আদৌ পৃথিবীর কোনো জায়গায় কিংবা বাংলাদেশের বস্তিতেও কি 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া পাওয়া যায় না? আমাদের এমপিওভুক্ত শিক্ষকদের হৃদয়ের যে কান্নাটা, হৃদয়ের যে উপলব্ধি, হৃদয়ের যে আর্তনাদ, হাহাকার, এই হাহাকারটা শুধু আমি আমার মাধ্যমে প্রতীকী এবং রূপক অর্থে সকল শিক্ষকদের আমি এখানে বোঝাতে, আমার উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করেছি। আপনি কি উদাহরণটা কি মিথ্যা উদাহরণ দিয়েছিলেন? আমি আমার জীবনের বাস্তব যে চরম সত্যটা এটা তুলে ধরেছি। আমার লাইফে এর থেকেও চরম, এমপিওভুক্ত শিক্ষকতায় আসার পরে এর থেকেও চরম অবস্থায় আমি এখন আছি। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে না, এটা সকল এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে। তাদের সন্তানরা যখন বাইরে লেখাপড়া করতে যায়, তখন তারা নিজেদের চাহিদা মেটাবে না সন্তানকে দিবে। এই যে ভয়াবহতা, এই যে একটা অসহায়ত্ব, এই অসহায়ত্বের উদাহরণ হিসাবে আমি তাদের না বলা কথাটুকু
সংবাদ মাধ্যমে উপস্থাপন করতে চেয়েছি। যখন আমরা শহীদ মিনারে 11 দিন 11 রাত এখানে খেয়ে না খেয়ে আন্দোলনে যুক্ত ছিলাম, যখন আমরা কোনো দিশাহারা হয়ে গেছিলাম, যখন আমাদেরকে কোনোভাবেই আশ্বস্ত করছিল না, তখন আমরা দিশাহারা হয়ে গেছিলাম। তখন দিশেহারা অবস্থায় থেকে আমাদের চোখ জোরে যে কান্না এসেছিল, এই কান্নার মধ্যে কোনো বল নেই। এই কান্নার মাধ্যমে আমি সমস্ত শিক্ষক সমাজের উদাহরণ দিয়েছি যে শিক্ষক আচ্ছা রাসেল ভাই, আপনি যে আপনার সন্তানকে আপনি বলছেন যে আপনি পাঙ্গাস মাছ, ইলিশ মাছের পরিবর্তে ইলিশ মাছ বলে পাঙ্গাস মাছ খাওয়াচ্ছেন, এই বিষয়টা যদি একটু বলেন। গাড়িটা দেখছেন, এটা আমার এক ভাই কাজিন, সে জর্ডান থেকে তাকে আমি এয়ারপোর্টে রিসিভ করতে যাব। ওনাদের টাকা দিয়া ওনাকে আনতে যাওয়ার জন্য, প্রবাসী ওনাকে আনতে যাওয়ার জন্য যে গাড়িটা দেখছেন, আমি গাড়ির সামনে শুধু শো আপের জন্য, এবং ফেসবুকে জানেন তো সবাই ফেসবুকে একটু ভালো ছবিটাই দিতে চায়, তখন আমি ফেসবুকে দেখানোর জন্য এই ছবিটা দিয়েছিলাম। আর যে রয়্যাল এনফিল্ডের ব্যাপারটা, এটা ওই ফার্মগেটের এখানে শোরুম আছে রয়্যাল এনফিল্ডের। আমি এখানে মামার বাসায় আগারগাঁও, আজকে মামার বাসায় বেড়াতে আসছি। কালকে দেখছেন একটা সুপার ছবি আমি পোস্ট করেছি, এটাও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে। ওইটা মামার বাসার ছবি। আমি ওইখান থেকে মামার বাসা থেকে আমি ওই ফার্মগেটে যাওয়ার সময় রয়্যাল এনফিল্ডের একটা শোরুম দেখতে পাই, তখন আমি ওইখানে জাস্ট একটা ফেসবুকে ছাড়ার জন্য একটা ছবি তুলেছি, আর কিছুই নয়। আমি নিজে গাড়ি চালাইতে পারি না, মোটরসাইকেল চালাইতে পারি না।